Welcome to another exciting episode of URL Unzip, Reboot and Leave podcast. Today we have someone very special and very dear friend of mine, Dr. Onindo Banerjee, who is a psychiatrist, and today we will talk in Bengali. So Onindo মনোরোগ বিশেষজ্ঞ, তো আজকে আমরা মনের ব্যাপারেই অনেক কিছু কথা বলবো এই পডকাস্টে। কেমন আছিস? ভালো ভালো। তুই ভালো? চলছে ভালোই চলছে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আচ্ছা, প্রথমে তুই বল এটা যে এভরিডে স্ট্রেস, যেটা সবাই ভুগছে, ভোগে, জানে, বোঝে, আর সেখান থেকে হচ্ছে একটা মানসিক সমস্যা, মানে মেন্টাল হেলথ প্রবলেম। সো নর্মাল হিউম্যান বিইং হয়ে কোথায় বুঝবো, বা লোকে কোথায় বুঝবে বা কোথায় দাঁড়ি টানবে বা কমা দেবে যে এটা নর্মাল স্ট্রেস, ডে টু ডে স্ট্রেস, আর এটা সামথিং ইজ নট রাইট? এই প্রশ্নটা মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন আমি বলবো, কারণ মানে একদম আমাদের যে মানসিক রোগের যে ডেফিনেশনের রুটে চলে যায় এই প্রশ্নটা। আমরা যেভাবে বিভিন্ন মানসিক রোগগুলোকে ডিফাইন করি, মানে তার অনেক নামের সঙ্গে লোকেরা হয়তো পরিচিত আছেন বিভিন্নভাবে, যেরকম ডিপ্রেশন কথা বা অ্যাংজাইটি, এটা সবাই শুনেছেন। এটা সিমটমও হতে পারে, কিন্তু আমরা যখন একটা মানসিক রোগ হিসাবে বলি, যেই সিস্টেমগুলো আমরা ইউজ করি ডায়াগনোসিসের জন্য, দুটো মেন সিস্টেম আছে। খুব বেশি ডিটেলে গিয়ে লাভ নেই, কিন্তু মানে যাতে সাধারণ মানুষ একটু বুঝতে পারে। দুটো সিস্টেমের মধ্যেই একটা যেটা কমন ফিচার, যে কোনো রোগ ডায়াগনোসিস করতে গেলে একটা কাট অফ মিট করতে হয়। সেই কাট অফ বা থ্রেশহোল্ড বা একটা পার্টিকুলার, মানে একটা সীমারেখা পার না হলে সেটাকে আমরা রোগ বলি না। সেই সীমারেখাটা কি, তার মধ্যে নানান ধরনের ক্রাইটেরিয়া থাকে, যেগুলো এক একটা রোগের জন্য এক এক রকম, কিন্তু একটা কমন ক্রাইটেরিয়া আছে যেটা সব রোগের জন্যই অ্যাপ্লাই করে, এবং সেই ক্রাইটেরিয়াটাই ডিফাইন করে যে নর্মালের সঙ্গে কি করে আমরা তফাৎ করি। এবং সেটা হচ্ছে যে এক ডিস্ট্রেস এবং ডিসফাংশন, মানে যে ইংরেজিতে এই দুটো কথায় দুটো আলাদা আলাদা কথা ইউজ করা হয়। ডিস্ট্রেস শব্দের অর্থ মানে সকলে পরিচিত আছেন, যে মনের মধ্যে যে মানে কষ্ট বা অসুবিধা যেটা হচ্ছে। এবং ডিসফাংশন বলতে যে একজন মানুষের যে স্বাভাবিক যে কার্যকারিতা, সেই কার্যকারিতাটা কোনো কারণে সেটা ব্যাহত বা ডিসরাপ্টেড হচ্ছে। এবার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আজকে একজন মানে মানসিক রোগের কারণে তার কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু রোগ এমন হতে পারে যেটাতে তার হয়তো নিজস্ব কোনো ডিস্ট্রেস হচ্ছে না। মানে যে তার এক্সাম্পল হতে পারে যে কেউ হয়তো নেশা করছে বা নেশাচ্ছন্ন হয়ে আছে, সে তার মনের মধ্যে সে হয়তো ঠিক আছে, কিন্তু মানে বাকিদের কাছে দেখা যাচ্ছে যে সে সব কিছু একদম পুরো ছারখার করে দিচ্ছে। তো সেখানে ডিসফাংশনটা হচ্ছে, কিন্তু ডিস্ট্রেসটা হয়তো নেই। আবার অনেক সময় মানুষ হয়তো মনের মধ্যে অনেক ডিস্ট্রেস বহন করে, এবং সেই দুঃখটা সে হয়তো বাইরে প্রকাশ করে না, কিন্তু সে হয়তো সেই ডিস্ট্রেসটা নিয়েও সে হয়তো তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তার বাড়ির লোকে হয়তো জানতে পারছে না। আমরা হঠাৎ শুনছি যে একটা বাড়াবাড়ি রকমের একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন আমরা জানতে পারলাম। সেরকম ঘটনাও কিন্তু ঘটে। হ্যাঁ, তো ওই দুটো আলাদা আলাদা জিনিস। তো আবার ফিরে আসি তাহলে, যে একটা নর্মাল যে জীবনের যে আমরা আপস অ্যান্ড ডাউনস দেখি, উতার চড়াও যেটা চলতে থাকে রোজকার জীবনে, মানে সুখও সবসময় থাকে না, দুঃখ সবসময় থাকে না, কিন্তু ওটা আপস অ্যান্ড ডাউনস আমাদের জীবনে হতেই থাকে। এবং তা অনেক সময় আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা চলতে থাকে। কিন্তু যখন এই যে মানসিক প্রবলেমগুলো যেগুলো মানে সেগুলো আবার এক একটা রোগে এক এক রকম, সেগুলো যখন সময়কালে এবং তার সিভিয়ারিটিতে এমন একটা পার্টিকুলার সময়ের বেশি বা একটা পার্টিকুলার সিভিয়ারিটির বেশি চলতে থাকে,
যা স্বাভাবিক, মানে যা স্বাভাবিক নয়, তখনই সেটা হয়তো রোগের আওতায় পড়বে। এবং সেটা আমরা কোন জিনিস দুটো দেখবো, আমরা ডিস্ট্রেস দেখব এবং ডিসফাংশন দেখব। ডিস্ট্রেসটা একটা নিজস্ব ব্যাপার, সেটা যে ভুক্তভোগী তাকে জিজ্ঞাসা করতে হবে, তবেই জানা যাবে। আর ডিসফাংশনটা দেখা যায়, এবং ডিসফাংশনের বিভিন্ন ডোমেন থাকে বা বিভিন্ন ক্রিয়াক্ষেত্র থাকে। যেরকম কারোর পার্সোনাল লাইফের ব্যাপারটা হতে পারে, কারোর সোশ্যাল লাইফে হতে পারে, কারোর মানে এবার অকুপেশনাল সেটা আরেকটা ডোমেন। এবার অকুপেশনালটা, কেউ যদি ছাত্র হয় তাহলে তার পড়াশুনো, কেউ যদি অ্যাডাল্ট হয় তাহলে তার কাজের জায়গা। তো এই বিভিন্ন জায়গায় এটা কিন্তু প্রতিফলিত হয়। আচ্ছা, তো এখানে নর্মাল কোর্সে যে একটা মানে 2 সপ্তাহের কথা বলে, তো সেইটা কি খুব মানে বলে যে 2 সপ্তাহ ধরে যদি এই ব্যাপারটা থাকে, মেনলি ডিস্ট্রেস হয়তো, তাহলে কি ওই টাইম ফ্রেমটা ধরে এগোনো? তো 2 সপ্তাহটা না, ওটা ডিপ্রেশনের ডেফিনিশনের পার্ট। আমরা যদি ডিপ্রেশনের কথা বলি, সেক্ষেত্রে আমরা 2 সপ্তাহ ধরে চলতে পারি নর্মাল ডিপ্রেশনে। কিন্তু সব সময় আবার ওই 2 সপ্তাহটা কিন্তু মানে ওটা কিন্তু যে একদম মূল মন্ত্র তা কিন্তু নয়। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা কিছু ক্ষেত্রে মানে হয়তো কারোর হয়তো মানে ডিপ্রেশন এমন হলো যে একটা পরিস্থিতির পরে যে সে 3 দিন পরে সে সুইসাইডাল হয়ে গেল। এবার তার জন্য কি আমি 2 সপ্তাহ বসে থাকবো? না। আচ্ছা, আরেকটা উদাহরণ হচ্ছে যে গ্রিফ। কারুর খুব মানে নিকটজন যদি কে হারালে পরে, তো আমরা দেখি যে একটা মানে কিছুদিন একটা পিরিয়ড চলে, 2-4 এমনকি 6 সপ্তাহ চলতে পারে, যে নর্মাল হতে মানুষের সময় লাগে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমরা সে 2 সপ্তাহতে সে যদি পুরো ঠিক না হয়, আমরা তার পিঠে একটা ডিপ্রেশনের তকমা লাগিয়ে দেব না সেক্ষেত্রে। তো সব কিছু মানে একটা ক্রাইটেরিয়াতে অনেক সময় আমরা ডিউরেশনের কথা বলি, কিন্তু আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা রোগের কথা বলি, যে নানা রকম মানে মানসিক রোগের কথা বলি, কিন্তু আমাদের কাছে যারা সাহায্যের জন্য আসেন তারা কিন্তু রোগ নয়, তারা কিন্তু মানুষ। সবশেষে দেখতে হবে যে আজকে আমার কাছে যিনি আসছেন সেই মানুষটা কেন এসেছেন, এই সময় কি অসুবিধা নিয়ে এসেছেন, এবং তার জন্য আমি কি করতে পারি। ওই জন্য এটা একটা ডিফারেন্স আমি লক্ষ্য করেছি। আমি তো ইন্ডিয়াতে প্রথমে আমি ট্রেনিং করি, এবং ওখানে আমরা ডায়াগনোসিস সম্বন্ধে আমাদের প্রচুর পড়াশুনো করতে হতো, পরীক্ষায় প্রচুর ব্যাপারটা ধরা হতো, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। মানে ওটা একটা বেস, ওটা জানাটা দরকার নলেজের জন্য। আর এখানে এই দেশে এসে যখন আমি কাজ শুরু করি, তখন আমরা জানতে পারি যে ডায়াগনোসিসটাই কিন্তু শেষ কথা নয়। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার সামনে যে মানুষটা আছে তিনি। তো এবার তিনি কি অসুবিধা নিয়ে আজকে এসেছেন সেইটা, কারণ আজকে 10 জন মানুষ ডিপ্রেশন নিয়ে যদি আসেন, তাদের কিন্তু 10টা স্টোরি আছে। প্রত্যেকে তার নিজের জীবন ক্ষেত্র নিয়ে আসছেন, এবং মানে তাদের অ্যাপ্রোচটা যে 10 জনের অ্যাপ্রোচ অ্যাটলিস্ট হয়তো 5-7 রকম হবে। এই একটা অ্যাপ্রোচেই আমি যদি মানে একটা বন্দুক নিয়ে আমি গুলি করতে থাকি, তাহলে সেটা কিন্তু ঠিক নিশানায় না লাগার সম্ভাবনাই বেশি। বা এই প্রশ্নটা হয়তো এইরকম হতে পারে যে আমি ফার্স্ট এড করেছি কোর্স, তুই জানিস সেটা, তো ওখানে বলেছিল যে কেন খোঁজার চেষ্টা করা, যে কেন সমস্যাটা হচ্ছে, কিন্তু সেইটাকে নিয়ে বেশি জাজমেন্টাল না হওয়া। মানে আমার একজন নিকটাত্মীয় মারা গেলে হয়তো আমি অতটা ইম্প্যাক্টেড নাও হতে পারি, তুই হয়তো বেশি ইম্প্যাক্টেড হতে পারিস। আবার আমার চাকরি চলে গেলে হয়তো বেশি ইম্প্যাক্টেড হব, তুই হয়তো অতটা ইম্প্যাক্টেড নাও হতে পারিস। তো ওইটাকে ওজন করতে একটু বারণ করে মোর মানুষটা যে সমস্যায় রয়েছে। সেটা তার কারণ আছে। তার কারণটা হচ্ছে, আজকে আমরা যখন এই অন্যদের মানে কোনো মানুষের সঙ্গে কাজ করছি, তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, আমাদের তাদের পার্সপেক্টিভটা বুঝতে হবে। আমার জাজমেন্ট কল নয়। মানে তুই যেটা বললি যে ধর কারোর চাকরি গেছে, এবারে আমার চাকরি গেলে আমি কিরম ফিল করব সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মানে যে আমার কাছে এসেছেন তিনি কিরকম ফিল করছেন, তার ইম্প্যাক্টটা কি হয়েছে, সেটা আমাকে তার থেকে জানতে হবে। মানে আমার নিজের জাজমেন্ট কলটা
আমার জাজমেন্ট কলটা ওখানে নয়। হ্যাঁ, তো ওই জায়গাটাতে কিন্তু মানে মানে প্রথমেই নন জাজমেন্টাল না থাকলে কিন্তু এগোনোই যাবে না। আর আমরা আরেকটা জিনিস হচ্ছে যে এটা আমি তো আজকে মানে এই মানসিক যে সাইকিয়াট্রি সাইকোলজি এতে বহু এখন প্রায় 20-25 বছর হয়ে গেল। তো অনেক সময় আমরা শুনি যে এই তো মানে এরা আমাদেরকে দেখেই মানে মাইন্ড রিড করে নেবে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু তা নয়। মানে আমরা কাজের ক্ষেত্রে আমরা সবসময় বলি, আমরা যখন পড়াই, আমরা শেখাই যাদেরকে, তাদেরকেও আমরা বলি যে একটা আস্ত মানুষ যদি তোমার সামনে থাকে, তোমার কিছু অ্যাজিউম করার কিন্তু দরকারই নেই। তুমি তাকে জিজ্ঞাসা করো তার মনে কি আছে। আমরা তো আর ভগবান নই। আজকে মানে কারোর চাকরি গেলে সে কি ভাবছে সেটা আমি কেন অ্যাজিউম করব? তাকে আমি জিজ্ঞাসা করব। তার সে যদি আমাকে না বলে, তো কোনো কথা যদি আমি তার থেকে জানতে না পারি, তখন ঠিক আছে, তখন আমি অবজার্ভ করলাম বা কিছু ভাবলাম, কিন্তু সেটা তাও একটা স্পেকুলেশনের পর্যায়ে পড়লো। কিন্তু আজকে সে যদি নিজের কি ফিল করছে, কি ভাবছে, কি দেখছে যদি নিজে আমাকে বলে, তার উপরে তো কিছু সত্যি নেই, তাই না? তো তাহলে এইবারে ডিস্ট্রেস এবং ডিসফাংশন ব্যাপারটাকে নয় আইডেন্টিফাই করা গেল, সেটা হয়তো সে নিজে আইডেন্টিফাই করতে পারে, বাট তার সারাউন্ডিং, তার বন্ধু বান্ধব যে কেউ একটা হলো, বা বাড়ির লোক। আচ্ছা, এর পরে কি করা উচিত? আচ্ছা, এই প্রশ্নটা আমি এই কারণে জিজ্ঞেস করছি, কারণ যেহেতু এটা বাংলায় করছি, আমি আশা করব আমার অডিয়েন্স, ইন্ডিয়ার অডিয়েন্সও দেখবে এটাকে। এবং অস্ট্রেলিয়াতে যেমন ব্যাপারটা খানিকটা স্ট্রাকচার, যে আমাকে প্রথমে জেনারেল প্র্যাকটিশনারের কাছে যেতে হবে, সে রেফার করবেন, অল দিস থিংস। ইন্ডিয়াতে দেখেছি, কেন এখানকারও অনেক আমি এনআরআইদের মধ্যে দেখেছি যে তারা সাইকিয়াট্রিস্টের কাছে চলে যায়, এখানে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে না বলে ইন্ডিয়া চলে গিয়ে সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে। তো এইটা একটু বুঝিয়ে দেয় যে সাইকিয়াট্রিস্ট এখন যেমন সাইকোলজিস্ট এই জায়গাটা নিয়ে অনেক কাজ করছে, এবং জেনারেল প্র্যাকটিশনার বোঝার পরে কি করা উচিত, কোথায় যাব, কেন যাব। আচ্ছা, তো এবার জেনারেল প্র্যাকটিশনারের যে ব্যাপারটা, এটা একটু মানে অস্ট্রেলিয়া স্পেসিফিক, এটাকে মানে ইন্ডিয়ান কনটেক্সটে বলতে যাওয়াটা ভুল হবে। তো কিন্তু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এরা দুজনেই হচ্ছে যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়, মানে স্পেসিফিক্যালি সব সাইকোলজিস্ট নয়, কারণ অনেক সাইকোলজিস্ট হচ্ছে মানসিকতা, মন নিয়ে যাদের কাজ। এবার মন নিয়ে কাজ সেটার অনেক ডিসিপ্লিন হয়, সেটা হয়তো কেউ হয়তো কর্পোরেট সাইকোলজি বা স্পোর্টস সাইকোলজি বা ওই সব সাইকোলজিও হয়, কিন্তু আমরা তাদের সঙ্গে তো সাইকিয়াট্রিস্টের কোনো কম্প্যারিজন নেই। কিন্তু ওই চিকিৎসা ক্ষেত্রে যে সাইকোলজিটা ব্যবহার হয় সেটা সেই ডিভিশনটাকে বলে ক্লিনিক্যাল সাইকোলজি। এবার ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকিয়াট্রিস্টের মধ্যে মানে যেটা কমন, সেটা হচ্ছে দুজনেরই কিন্তু স্পেশালাইজেশন আছে মানসিক সমস্যা নিয়ে। এবার ডিফারেন্সটা কি, তফাৎটা কি, যে সাইকিয়াট্রিস্টের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তার মানে তাকে প্রথমে ডাক্তারি ওই এমবিবিএসটা করতে হবে প্রথমে, তারপরে অ্যাজ এ স্পেশালাইজেশন তারা সাইকিয়াট্রি করেছে। যেরকম ডিফারেন্ট ডিসিপ্লিনস হয়, হ্যাঁ, কেউ সার্জারি করে, কেউ হয়তো মানে গাইনি করলো, কেউ করলো, সেরকমভাবে এমবিবিএস করার পরে সে সাইকিয়াট্রি করেছে। এবার সাইকোলজির যে ব্যাকগ্রাউন্ড, সেটা মেডিকেল ব্যাকগ্রাউন্ড নয়, সেটা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, সেটা আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, সেরকম কোনো মানে বিভেদ নেই। তো সাইকোলজিতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে সাইকোলজিতে আসা যায়, আর তারাও মানে মানসিক রোগ নিয়ে পড়াশুনো করে, কিন্তু যেহেতু তারা ডাক্তার নন, তারা ওষুধ প্রেসক্রাইব করতে পারে না। হ্যাঁ, তো ওই মেডিকেল, এটা হচ্ছে প্রাইমারি ডিফারেন্স, যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডটা মানে তারাও ডায়াগনোসিস হয়তো করতে পারবেন, কিন্তু ওষুধ প্রেসক্রাইব করা যে অধিকারটা, সেটা শুধুমাত্র ডাক্তারদেরই আছে। তো এটা হচ্ছে প্রাইমারি ডিফারেন্স। এবার তাহলে আমরা কি সাইকোলজিস্টের কাছে যাব না সাইকিয়াট্রিস্টের কাছে যাব, এটা কি করে বুঝবো? এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন। এটা কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার প্রেক্ষাপটে আনসারটা একটু মানে কিছুটা হলেও ডিফার করবে। তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা প্রথমে জিপির কাছে যাব, মানে জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন। তো ইন্ডিয়াতে এই প্রশ্নটা একটু অন্যভাবে আনসার করতে হবে। এবার একটু করিস। হ্যাঁ, এবার জিপি কিন্তু দেখে
জেনারেলি এখানে গাইড করে দেবে। তো সেই জায়গাটা থেকে যে সব ডিসিশন যে বাড়িতে বসে নিয়ে নিতে হবে তা না। মানে এখানে আমি বলবো যে সাইকোলজি বা সাইকিয়াট্রি নিয়ে অত ভেবে লাভ নেই, প্রথমে জিপির কাছে যান, তারপরে জিপিরকে আপনার যা প্রবলেম হচ্ছে সেটা বলুন, জেনারেলি জিপি আপনাকে গাইড করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, মনে হয় ইউএস ইউকেতেও হয়তো একইভাবে কাজ করে নাকি? ইউকেতেও অনেক সময় ওই মানে যে সেন্ট্রাল সার্ভিস হিসেবে করে, মানে আমি ইউকে ইউএস এর সিস্টেমস অতটা মানে ভালোভাবে জানি না, কিন্তু ইউকের এনএইচএস সার্ভিস আছে যেটা মানে মেনলি গভর্নমেন্ট সার্ভিসে, ওখানে প্রাইভেট প্র্যাকটিস যে হয় না তা নয়, কিন্তু অনেক কম তুলনামূলকভাবে। আর এই আমাদের এখানে যে সিস্টেম, এখানেও আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি ওষুধের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তো সেটা এখানে হলে জিপি গাইড করে দেবে। এবার কিছু কিছু মানে ব্রড আমি ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা বলবো যে কিছু কিছু জায়গা আছে যেখানে ওষুধ লাগবে। হ্যাঁ, যে যদি প্রবলেম এতটাই মানে সিভিয়ার হয় যে কাউকে হয়তো মানে বাড়িতে রাখা যাচ্ছে না, যে কেউ হয়তো মানে ভীষণ অ্যাগ্রেসিভ বা মারমুখো হয়ে গিয়েছে, হ্যাঁ, অথবা আমরা যেটা বলি যে মানে আমরা টেকনিক্যালি যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে সাইকোসিসকে সহজভাবে বুঝিয়ে বললে যেটা হয় যে আমাদের তো একটা রিয়েলিটির সঙ্গে একটা কানেকশান আছে সবার, যে আমাদের আশেপাশে কি হচ্ছে সেটা আমরা আমাদের সেন্সেসের মধ্যে দিয়ে আমরা কি দেখছি, কি শুনছি, কি বিশ্বাস করছি, সেটার এই জগতে যা ঘটছে তার সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট রাখছে। তো সেই রিয়েলিটি কন্ট্যাক্টটা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে যেটা হয় সেটাকে আমরা সাইকোসিস বলি ব্রডলি। তো সেটা সাইকোসিসে তাহলে কি হয়, আমরা এমন কিছু সেন্স করছি, আমাদের যত সেন্স অর্গানস আছে এমন কিছু সেন্স করছি যা সত্যি নয়। অর্থাৎ হয়তো কিছু দেখছি যা অন্যেরা দেখতে পাচ্ছে না বা যা সত্যি নয়, বা কিছু শুনছি যা অন্যেরা শুনতে পাচ্ছে না, বা কিছু ফিল করছি। তো ওইগুলো সব সাইকোসিসের পর্যায়ে পড়ে। বা এমন কিছু বিশ্বাস করছি, এমন কিছু বদ্ধভাবে বিশ্বাস করছি যা সত্যি নয়। যেরকম কেউ হয়তো বিশ্বাস করতে পারে যে সে বিপদে আছে, বা তাকে কেউ ফলো করছে, বা তাকে কেউ মারতে চাইছে। তো এরকম ঘটনা ঘটে। তো এবার সাইকোসিস অনেক কারণে হতে পারে, তার মধ্যে মানে ডিপ্রেশন বেড়ে গেলেও সাইকোসিস হয়, বা মেনিয়া বেড়ে গেলেও সাইকোসিস হয়। আমরা অনেকে স্কিজোফ্রেনিয়ার কথা শুনেছি, পড়েছি, সিনেমায় দেখেছি। তো সেটা স্কিজোফ্রেনিয়া সাইকোসিসের একটা উদাহরণ মাত্র, কিন্তু এমন নয় যে সেটাই একমাত্র কারণ। সাইকোসিস মানে ভুল ওষুধ খেয়েও সাইকোসিস হতে পারে, অথবা নেশা বা ড্রাগস, নানা রকম ড্রাগস থেকেও সাইকোসিস হতে পারে। তো আরেকটু তাহলে বল, ওই ইন্ডিয়াতে তাহলে কি করা উচিত? ইন্ডিয়াতে যেটা প্রয়োজন যে মানে এখন, এবং এটা যে হচ্ছে না আমি বলবো না, ইন্ডিয়াতে কিন্তু যে বিশেষজ্ঞের কোনো অভাব নেই, এবং অনেক ভালো সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট আছেন যারা নিজেদের সাবজেক্ট খুব ভালো জানেন এবং মানে মানুষের জন্য ভালোভাবে কাজ করতে তারা প্রস্তুত, এবং তাদের সেট আপ এবং সব কিছুই রয়েছে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের ওই ইনিশিয়াল ডিস্ট্রেস, মানে যে ওই ব্যারিয়ারটাকে কাটিয়ে, ইনার্শিয়াটা কাটিয়ে, যে আমি কারোর কাছে সাহায্য নেব একটা মানসিক কারণে, এই প্রথম যে এই ব্যারিয়ারটা পার করতেই মানুষের অনেক সময় লেগে যায়। এবং সেটা নানান কারণ, সেটা মানে ইন্ডিয়াতে ওটা আরও ডিফিকাল্ট, কারণ সামাজিক কারণে হয়তো সেটাকে মানে এনকারেজ করা হয় না। হ্যাঁ, এখানে যেরকম আমরা মেন্টাল হেলথ নিয়ে উঠতে বসতে মানে দিনে রাতে সব সময় কথা বলছি, হ্যাঁ, তো সেই জিনিসটা আজকে মানে আজ থেকে 20-25 বছরে কিছুটা পরিবর্তন হয়েছে আমি বলবো। আমি তো দেশে যেতে থাকি, তো কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আরও প্রয়োজন আছে। রাইট। তো সেই জায়গাটা থেকে যদি আইডেন্টিফাই করি যে অসুবিধা হচ্ছে, তাহলে মানে একটু খোঁজ নিয়ে একটু, আজকাল তো মানে সব কিছুই হাতের মুঠোয় অ্যাভেলেবেল। আজকে সার্চ করলে আমি কোথায় হেল্প পাওয়া যাবে সেটা গুগলে দিলে কিন্তু গুগল বলে দেবে। মানে এবার কি করতে হবে সেখানে আমি বলছি না যে আপনি ডক্টর গুগলের কাছে জিজ্ঞেস করুন যে আমি কি ওষুধ খাবো, কিন্তু কোথায় সাহায্য নেব
বা এর সাহায্য নেওয়া উচিত কিনা সেটা, অথবা বন্ধু বান্ধব পরিবার মানে যাদেরকে বিশ্বাস করেন, প্রথমে ফার্স্ট সার্কেলের কাছে আপনি যান, তারপর সেখান থেকে মানে সব সময় যে সাইকিয়াট্রিস্টের কাছেই যেতে হবে সব অসুবিধা নিয়ে, তাও কিন্তু নয়। কিন্তু নিজের মনের মধ্যে চেপে বসে থাকবেন না, মানে সাহায্যের মানে হাতটা বাড়িয়ে দিন জন্য, হ্যাঁ সাহায্য নেওয়ার জন্য। তো এইটুকু এবার সেইটুকু করলেও কিন্তু আমার মনে হয় আদপেই অনেক জীবন বাঁচবে। আচ্ছা, এবারে যেহেতু মানে আমি জানি তোর একটা স্পেশালাইজেশন আছে এই ড্রাগস অ্যান্ড অ্যালকোহল নিয়ে, তো আমি একটু সাইডে যাচ্ছি এই মানসিক ব্যাপার থেকে। মানে হোয়াই ডু পিপল টার্ন টু দিস সাবস্টেন্স অ্যাবিউজ? আমার মনে হয় এটা মানসিক ব্যাপার থেকে সাইডে যাওয়া নয়, কারণ দুটো এমন ওতপ্রোতভাবে জড়িয়ে যে আজকে কেউ যখন আমাদের কাছে আসে আমরা কিন্তু দুটোকে আলাদা করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, তো এটা প্রথম কথা। এবং এই যেটা তুই জিজ্ঞাসা করছিস যে হোয়াই পিপল গো টুয়ার্ডস ড্রাগস, এর কোনো একটা উত্তর নয়, কারণ মানুষের মানে ড্রাগসের জন্য বিভিন্ন কারণ থাকে। হ্যাঁ, এবং তার মধ্যে এবার যেরকম পেন, ইন্টারনাল পেন রিলিফ, এবার আমি একদম সিম্পল জিনিস দিয়ে শুরু করছি। আমরা আজকে যে দুটো ড্রাগ সব থেকে বেশি জীবন হানি করে সে দুটো কিন্তু লিগ্যাল ড্রাগ। হ্যাঁ, নিকোটিন এবং অ্যালকোহল। হ্যাঁ, এবং কি কারণে মানুষ প্রথমে শুরু করে, হ্যাঁ সেটা আলাদা করে সব, মানে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে রকে বসে কোথাও পার্টিতে, মানে সেটা কি আমরাও কি কোনো না কোনো সময় করিনি, হয়তো নিশ্চয়ই করেছি এবং করছি। এবার কথাটা হচ্ছে যে সেটা প্রবলেমের ক্ষেত্রে কখন পৌঁছে যায়, মানে নিকোটিনের ক্ষেত্রে পৌঁছতে খুব দেরি হয় না। হ্যাঁ, সেটা আর অ্যালকোহলের ক্ষেত্রেও মানে আমি যখন আমার ট্রেনিং করি তখন এটা নিয়ে কাজ করছিলাম। একটা রেসপন্সিবল ড্রিঙ্কিং বলে একটা টার্ম আছে, যে কতটা ড্রিঙ্ক করলে সেটা রেসপন্সিবল হয়, এবং আমার কনক্লুশন ছিল যে অ্যাকচুয়ালি মানে দেয়ার ইজ নাথিং রেসপন্সিবল অ্যাবাউট রেসপন্সিবল ড্রিঙ্কিং। কারণ হয়তো সেটা মানে লিভারকে হয়তো খারাপ করছে না একটা ড্রিঙ্ক, কিন্তু সেই একটা ড্রিঙ্ক হয়তো অন্য কনটেক্সটে অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম করতে পারে। অতএব মানে আমি এটা বলছি না যে কারো ড্রিঙ্ক করা উচিত নয় কখনোই, কিন্তু এটা বলছি যে ড্রিঙ্ক করলে যে শরীর ভালো হবে বলে কেউ যদি ড্রিঙ্ক করে তাহলে সেটা খুব মিথ্যে বলা হবে। আর কেউ যদি বলে যে হ্যাঁ আমি ড্রিঙ্কটা এনজয় করছি, আমি মেনে নিতে কমপ্লিটলি প্রস্তুত আছি, আমিও তার দলে। কিন্তু কেউ যদি বলে যে ড্রিঙ্ক করলে আমার হার্ট ভালো থাকবে বলে আমি ড্রিঙ্ক করছি, সেটা কিন্তু ঠিক নয়। রাইট, ওকে, আচ্ছা। তো তার মানে ওই এবং অন্য নেশার কথাও যদি বলি, বিভিন্ন কারণে মানুষ নেশার দিকে যায়, সেটা হ্যাঁ, এবার কেউ হয়তো শুরুতে মানে জাস্ট একটা কিউরিয়াসিটির জন্য হ্যাঁ গেল যে একটা নতুন জিনিস ট্রাই করি। মানুষের নতুন জিনিস ট্রাই করা একটা নভেলটির ব্যাপারে একটা কিউরিয়াসিটি থাকেই। অনেক সময় একটা সোশ্যাল পিয়ার প্রেশার একটা হয়, বন্ধু বান্ধবের গ্রুপে এই সবাই করছে তুই কেন করবি না, ঠিক আছে সবাই করছে তো দলে পড়ে করলো, তো সেটা একরকম। অনেক ক্ষেত্রে হয় যে কিছু জিনিস যেটা হয়তো কোনো প্রবলেমের জন্য ইউজ হয়, কারোর একটা ব্যথা অ্যাক্সিডেন্ট হলো, কিছু একটা ফ্র্যাকচার হলো, একটা ব্যথার ওষুধ শুরু হলো, সেই যে শুরু হলো সেটা আর বন্ধ হলো না। হ্যাঁ, সেরকম ঘটনা ঘটতে পারে। কেউ হয়তো মানে বন্ধ হলো না বা বন্ধ করতে চাইলো না সে নাকি, হ্যাঁ সেটা এবার এই দুটো না, মানে সময়ে যদি ওষুধটা বন্ধ না হয় তাহলে সেটা বন্ধ করাটা প্রবলেম হয়ে যায়, কারণ সে বন্ধ করতে গেলে তখন সেই ব্যথাটা বেড়ে যাবে, কারণ তার ব্যথার ফিলিংয়ের সিস্টেমটাই পাল্টে গেছে। তখন তার ব্রেন তখন ওটাকে চাইছে। নেশার ব্যাপারটা তো তাই না, নেশা কিন্তু ব্রেনকে চেঞ্জ করে দেয়। তো ওটা অত সিম্পল না। সে হয়তো মন থেকে চাইছে যে আচ্ছা ঠিক আছে আমি নেব না, কিন্তু তার মন হয়তো একরকম বলছে, তার ব্রেন হয়তো আরেক রকম বলছে, সেটা মনটা তখন ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জিনিসটাও হতে পারে। আচ্ছা, নেক্সট একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে সবসময় এই কথাটা ওঠে দেখেছি, নেচার আর নার্চার।
মানে আমাদের হ্যাঁ কিছু একটা নিজস্বতা একটা থাকে আমাদের, কেউ কম কথা বলতে পছন্দ করে, কেউ বেশি কথা বলতে পছন্দ করে, কেউ লোকজন ভালোবাসে, কেউ কম লোকজন ভালোবাসে। আর আরেকটা হচ্ছে নার্চার, মানে আমি কি এনভায়রনমেন্টে রয়েছি, বা আমার আশেপাশে কীরকম স্ট্রেস লেভেল, বা আমার আশেপাশে রিসোর্সের অভাব আছে কিনা, হোয়াট এভার ইট মাইট বি। তো মানে এই নেচার নার্চার নিয়েও একটু কথা বল। আর আমাদের বড় হয়ে ওঠা, মানে স্পেশালি বাড়ির মানে অ্যাটমসফিয়ার, বা মানে আজকালকার যুগে অনেক সময় মানে সিঙ্গল প্যারেন্টিং হচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো বড় হওয়ার ক্ষেত্র এবং নেচার নার্চার এই দুটো নিয়ে আমাদের সাইকোলজিক্যাল হেলথ আগামী দিনে কতটা প্রেডিক্টিভ, বা এই আমরা যখন মানে মেডিকেল টার্মে যখন আমরা নেচার এবং নার্চারের কথা বলি, আমরা নেচার বলতে কিন্তু যেটা আমরা ইনহেরিট করি সেটাকে বোঝাই। আমাকে যদি তুই জিজ্ঞেস করিস নেচার ভার্সেস নার্চার, নেচার হচ্ছে যেটা যেটা আমি পেয়েছি, যেটা আমার মানে আমরা তো আমাদের বাবা মাকে চুজ করি না, তো যেই জিনটা আমরা পাই ওটাতে আমাদের কোনো হাত থাকে না। হ্যাঁ, তো ওটা ওটা ইনহেরিটেন্স। আর নার্চার হচ্ছে তুই যেটা বললি যে আমাদের বড় হয়ে ওঠা, এবং নার্চার যেটা সেটা কিন্তু ওই ইনিশিয়াল প্রসেস, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানে একদম শুরু হয়ে গেল, এবং সেখানে ওই শুরুতে ফ্যামিলি, প্যারেন্টিং, তার আশেপাশের লোকজন, তার বন্ধু বান্ধব, আস্তে আস্তে মানে তার কালচার, সব কিছুই, এবং মানে জীবনের বিভিন্ন সর্ট অফ ফেজের যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো, এগুলো বিভিন্নভাবে কিন্তু তার সাইকোলজিক্যাল লাইফে একটা বড় রোল প্লে করে। এবার যখন আমরা এই নেচারের একটা বড় ভাগ আছে, নার্চারের একটা বড় ভাগ আছে, এবং নেচার এবং নার্চার কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারপ্লে করে। তো আজকে যেরকম মানে আমরা কে কতটা স্ট্রেসফুল লাইফ লিড করবে, এটাকে তুই বলতে পারিস যে এটা তো আমি একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্টে আছি, এটা একটা নার্চারের ব্যাপার, বা এটা বাইরের এনভায়রনমেন্ট। কিন্তু আজকে ওই কতটা স্ট্রেসে তার বডিতে মানে এবার কতটা স্ট্রেস হরমোন বেরোবে, বা তার ব্রেন কিভাবে রিয়্যাক্ট করবে, সেটা কিন্তু সেই ভালনারেবিলিটিটা কিন্তু হয়তো জেনেটিক্যালি ইনহেরিটেড হয়ে আসছে ওভার নাম্বার অফ জেনারেশনস। তো এবার এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল। এবার বা আমরা অনেক সময় আমরা বলি একটা এই অস্ট্রেলিয়া এটা বোঝার জন্য একটা খুব ভালো এক্সাম্পল। আমরা ট্রমার কথা বলি নেচারে খুব বেশি। একটা কথা আছে যেটাকে আমরা ট্রান্সজেনারেশনাল ট্রমা বলি। এই যে আজকে আমরা যদি এখানকার যে অ্যাবরিজিনাল সিভিলাইজেশন যেটা আছে, যেটা মানে পৃথিবীর সব থেকে পুরনো সিভিলাইজেশন, তো ওদের যে আজকে ওরা যেটা মডার্ন জেনারেশন যেটা ভোগ করছে, সেই ট্রমাটা কিন্তু এটা যে ভোগ করেছে তা নয়, এটা যে তার 2 পুরুষ 3 পুরুষ আগে যে ট্রমা হয়েছে। তো তার মধ্যে মানে কিছু এক্সাম্পল যে মানে যেটা যে মা বাবার থেকে বাচ্চাদেরকে নিয়ে নেওয়া, যে হ্যাঁ থেকে শুরু করে তারপর বা নির্বিচারে যারা স্লটার্ড হয়েছে, তো তাদের যে ইনসিকিউরিটি, যে সেন্স অফ ট্রাস্ট যেটা চলে গেছে, সেটা কিন্তু আজকের জেনারেশনের মধ্যেও কাজ করছে। তো ওই জন্য এবার নেচার আছে একদিকে যেটা ইনহেরিট হচ্ছে, নার্চার হচ্ছে যে সব কিছু যে এনভায়রনমেন্ট, ছোটোবেলাটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট। এবার যত বড় হয়ে ওঠে, কারণ ব্রেন প্রপারলি ডেভেলপ করতে কিন্তু প্রায় বছর 20 লাগে। হ্যাঁ, তো ওটা কিন্তু মানে ওই 18 বছর বয়স হলো আর গিয়ে ভোট দিয়ে দিলাম, ব্যাপারটা ওই রাতারাতি হচ্ছে না ব্যাপারটা। তো এই নেচার রয়েছে, নার্চারটা রয়েছে, এবং দুটোর ইন্টারপ্লে রয়েছে। এবং এবার আমাদের মানসিক যে রোগ নিয়ে আমাদের যে এত আমরা স্পেকুলেশন করি, এটা কেন করছি, তার কারণ হচ্ছে ব্রেন ইজ দ্য মোস্ট কমপ্লেক্স থিং দ্যাট ইজ নোন ইন হিউম্যান কাইন্ড, মানে এই সিভিলাইজেশন। মানে মানুষের ব্রেনের মতো এত কমপ্লেক্স জিনিস আর কিছু নেই। আমাদের শরীরের বাকি যত অর্গান আছে, প্রায় সমস্ত অর্গান কিন্তু প্রায় আর্টিফিশিয়ালি তৈরি করার মতো জায়গায় আমরা চলে গিয়েছি, কিন্তু ব্রেনের মানে 5-10%ও আমরা বুঝি না এখন। তো যেহেতু আমরা বুঝি না, ওই জন্য এটা অনেক সময় একটুখানি অন্ধকারে হাতড়ানোর মতো ব্যাপার হয়ে যায়। এবার আমরা যখন পুরো ব্যাপারটা ঢুকে বুঝতে পারছি না, আমরা তখন কি করছি, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে সেটাকে মানে বোঝার চেষ্টা করছি।
এবার তাতে এটাকে মানে ইংরেজিতে আমরা এটাকে রিডাকশনিস্ট মডেল বলি। তো এবার সেই বেশিরভাগ রিসার্চ যেটা আমরা দেখি সেটা কিন্তু ওই মডেলেই হচ্ছে। এবার তার সুবিধাটা হচ্ছে যে আমরা যেখানে কিছু জানতে পারতাম না আমরা জানতে পারছি, আমরা ওষুধ পেয়েছি যে ওষুধগুলো অ্যাকচুয়ালি খেয়ে মানুষের উপকার হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে ওই যে সেই হাতির গল্পটার মতো যে আমরা ছোট ছোট ভাগ করে আমরা দেখছি, কিন্তু আমরা পুরো জন্তুটাকে কিন্তু দেখছি না। কেউ ল্যাজ দেখছে, কেউ মাথা দেখছে, কেউ সুর দেখছে। তো ওই জন্য ওই সব কিছুকে জোড়া দিয়ে ওটা কি হাতি নাকি অন্য কিছু, সেটা কিন্তু ওইভাবে বোঝা কমপ্লিটলি সম্ভব নয়। তো এটা আমাদের মানে তুই বলতে পারিস আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বা আমাদের কারেন্ট সায়েন্টিফিক মডেলসের লিমিটেশন। এবং হয়তো আজ থেকে 100 বছর পরে কেউ এরকম বসে কথা বলছে, তারা হয়তো অন্যরকমভাবে কথা বলবে। আজ থেকে 100 বছর আগে বসে যারা কথা বলছিল তাদের থেকে কিন্তু আমরা আজকে যে কথা বলছি সেটা মানে আমূল পরিবর্তন হয়ে গেছে। এবং আমি শিওর যে 100 বছর বাদে ওটা আবার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা ওই জার্নিতে আছি। তো যেটা আমরা আজকে করার চেষ্টা করি আজকের নলেজের ভিত্তিতে, আজকের আমরা এভিডেন্সের কথা বলি, আমরা তো আজকের এভিডেন্সের ভিত্তিতে যেটা সবথেকে ভালো যে উপায় করা যায়, যে চিকিৎসা করা যায়, সেটাই আমরা করার চেষ্টা করি। রাইট। আচ্ছা, আর একটা তুই একটু টাচ করলি, কিন্তু আর একটু স্পেসিফিক্যালি কি কিছু বলা সম্ভব যে মানে এই পেরেন্টিং নিয়ে? কারণ অনেক বাবা মাই অ্যাওয়ারনেস বল বা এডুকেশন বল হোয়াট এভার, তারা বুঝে উঠতে পারে না ক্রাইসিসটা। হ্যাঁ, এবার এই পেরেন্টিংয়ের ব্যাপারটা না মানে এই প্রথমে আমি একটু বলে রাখি যে আমি যেহেতু মূলত অ্যাডাল্টদের নিয়ে কাজ করি, এটা আমার কোর এরিয়া অফ এক্সপার্টিস নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে পেরেন্টিংয়ের না মানে কোনো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপার হয় না। হ্যাঁ, এটা ঠিক যে যদি মানে অত্যন্ত খারাপ হয় কিছু, সেটা যেটা মানে বাছবিচারের ঊর্ধ্বে, যে মানে যে একটা খুব সিরিয়াস ভায়োলেন্স হচ্ছে বাড়িতে বা ওই ধরনের জিনিস হচ্ছে, তো সেইগুলো নিয়ে কারোর কোনো মানে ডাউট থাকবে না যে তাতে প্রবলেম হয়। কিন্তু আমরা যদি বিভিন্ন কালচার দেখি, বিভিন্ন কালচারে পেরেন্টিং স্টাইলস ডিফার করে। হ্যাঁ, এবং তার মানে এই নয় যে আজকে যে মানে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আজকে হয়তো আমরা ইন্ডিয়াতে মানে আমরা ছোটোবেলা যখন বাবা মার সঙ্গে বিছানায় শুচ্ছি, একই বিছানায় শুচ্ছি একটা পার্টিকুলার বয়স অবধি, এখানে মোটামুটি 1 বছর হওয়ার আগেই বলছে যে মানে বাচ্চা তোমার বিছানায় শুবে না। কিন্তু তা বলে যে ইন্ডিয়ার যে বাচ্চা বাবা মার সঙ্গে ছোটোবেলা মানে শুচ্ছে 6 বছর 7 বছর 8 বছর, সেই বাচ্চাগুলো যে খারাপ হয়ে যাচ্ছে তাও নয়। হ্যাঁ, তো ওই জন্য আদতে যে একটা স্টাইল ভালো এবং একটা স্টাইল খারাপ ওভাবে বলা সম্ভব নয়। কিন্তু আলটিমেটলি যেটা দেখতে হবে যে মানে ইন জেনারেল সব দেশের সব মা বাবাই চান যে বাচ্চার ভালো হোক, বাচ্চা ভালো করে বেড়ে উঠুক। মানে এটা খুবই এক্সেপশনাল ব্যাপার যেখানে মা বাবা নিজেদের বেস্টটা দেন না। মানে আমরা এটাই অ্যাজিউম করি, এবং রাইটলি সো, যে মা বাবা কিন্তু নর্মালি চান যে বাচ্চাকে তার মানে এমনকি নিজের সামর্থ্যের বাইরে গিয়েও বাচ্চার ভালো হোক। এবার অনেক ক্ষেত্রে তারা হয়তো জ্ঞানের অভাবে বা সামর্থ্যের অভাবে বা যে কোনো কারণেই হোক, হয়তো সব সময় যে সব কিছু ঠিকভাবে বুঝে উঠতে পারেন তা নয়। তো সেই প্রবলেমটা যে শুধু, এবং আমি এটাও বলবো না যে সেটা শুধু ইন্ডিয়ার প্রবলেম, না। ইনফ্যাক্ট আমি এটা বরং বলবো, আজকে যদি এটা এভিডেন্স বেসড, যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের মতো মানে আরও অনুন্নত দেশ যাদের যে কিছু, যেরকম নাইজেরিয়া বা এতে কিছু আফ্রিকার কিছু দেশে ট্রায়াল হয়েছিল, একটা ট্রায়াল করে দেখা গিয়েছিল যে সিরিয়াস মেন্টাল ইলনেসের যে অ্যাকচুয়াল আউটকাম, সেটা কিন্তু যেই সমস্ত মানে আমেরিকা, ইংল্যান্ড যেখানে রিসোর্স অনেক বেশি, সেখানে অ্যাকচুয়ালি বেশি খারাপ কম্পেয়ার টু ইন্ডিয়া। এই স্টাডিটা অবশ্য বেশ পুরনো, মানে বছর 20 আগের। তো তখন এটা ছিল, এবং এটার কারণ কি সেটা দেখতে গিয়ে হয়তো যে ওখানকার যে পরিবারের যে সাপোর্ট, সেটা একটা বড় কারণ হতে পারে, বা তখনকার সময় হয়তো মানে ওখানে নেশার প্রবলেমটা হয়তো তুলনামূলকভাবে কম ছিল। তো এরকম কিছু ফ্যাক্টর কাজ করতো। এখন মানে ইন্ডিয়াতেও সামাজিক পরিবর্তন ঘটছে। হ্যাঁ, আমাদের সময় যে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার বা যে সোশ্যাল সাপোর্টের স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো
তো সেটা ভেঙে গেলে কিন্তু আমার যেটা ভয়, এটা মানে আমি যদি এটা ভুল বলি তাহলে আমি খুব খুশি হব, যে এটা কিন্তু একটা বিভৎস মহামারীর রূপ নিতে পারে ইন্ডিয়ায়। তার কারণ হচ্ছে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টগুলো ভেঙে যাচ্ছে, যে পারিবারিক সাপোর্টটা, আর সামাজিক সাপোর্টটা ছিলই না, সেটা নেইও। এখানে যে প্রবলেম হলে যে সরকার সাপোর্ট করে সেই সাপোর্টটা তো আগেও ছিল না, এখনও নেই। তো এবার যদি পারিবারিক সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই প্রবলেম অত্যন্ত সিরিয়াস রূপে দেখা দিতে পারে। রাইট। এবং মানে তুই বললি তাও মানে এই যে কালেকটিভ সোসাইটি আর ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, কালেকটিভ সোসাইটিতে যেটা মানে ওই বন্ধু বান্ধব বা মানে ফ্যামিলি মেম্বার হোয়াট এভার আছে, হয়তো কিছুটা দুঃখ বা কিছুটা প্রবলেম শেয়ার্ড হয়, তারও কিছু সমস্যা আছে, সবসময় যে সেটা ঠিক তাও নয়। কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিতে যেখানে খানিকটা নিজেরাই ঠিক করে নিতে হচ্ছে কোথায় যেতে হবে বা কি করা উচিত, সেইখানে গিয়ে ব্যাপারটা আরও সমস্যায় দাঁড়াচ্ছে। আচ্ছা, তার মানে, এবং তুই যেটা বললি যে মানে যেখানে বেশি রিসোর্স সেখানে সমস্যাটা আরেকটু বেশি দেখা যাচ্ছে, সেই কারণেই কি তারই একটা স্পেকট্রামের অন্য দিকে এই ডেভেলপড ওয়ার্ল্ডে মানে ডেথ অফ ডেসপেয়ার যে ব্যাপারটা বয়স্কদের মধ্যে, এই লোনলিনেস এবং কিছু করার নেই, আমার কোনো দাম নেই, এই জায়গা থেকে যে মৃত্যু ক্রমশ বেড়ে চলেছে, এই স্পেকট্রামেরই তো একদিকে এটাই একটা কারণ না। বয়স্কদের যে সমস্যাটা সেটাও বিভিন্ন সোসাইটি এবং কালচারে বিভিন্ন রকম। এবার আমাদের মানে এই জিনিসটা কিন্তু জেনারেলাইজ করাটা ঠিক নয় আমার মনে হয় গৌতম। আমি এই কারণে বলছি যে আমাদের যারা ইমিগ্রেন্ট তাদের বয়স্কদের সমস্যা একরকম, এবারে এই দেশে যারা বড় হয়েছেন তাদের সমস্যাটা কিন্তু সবসময় যে ওরকম তা নয়। তারা যেটা মানে জেনারেশনালি যেটা দেখে এসছেন, যেটা মানে তাদের হয়তো এক্সপেকটেশনটাই ওরকম নয়। হ্যাঁ, ওই জন্য আর মানে অনেক বয়স্কদের আমি দেখি যারা মানে রিটায়ারমেন্ট ভিলেজে নিজেদের মতো করে দিব্যি সুখে আছেন, ভালো মতো আছেন, এবং এখানকার কালচারে একজন মানে ইভেন ইন দেয়ার 70s টু ফাইন্ড আ ফ্রেন্ড হু ইজ 60 years old ইজ মানে সেটা দ্যাট ইজ নট আনইউজুয়াল। হ্যাঁ, যেটা আমাদের কালচারে হয়তো অত্যন্ত আনইউজুয়াল হবে। হ্যাঁ, তো ওই জন্য এই জিনিসগুলোকে এবার ওইভাবে জেনারেলাইজ করা খুব ডিফিকাল্ট। আজকে যদি কোনো কারণে মানে একটা প্রবলেম থাকে যেখানে মানুষ আরেকজনের মানে সোশ্যালাইজ করতে তার অসুবিধা হচ্ছে, যার হয়তো খুব সিভিয়ার অ্যাংজাইটি আছে বা অন্য কোনো প্রবলেম আছে, তো সেই প্রবলেমগুলো কিন্তু তাকে মানে এই লোনলিনেসের দিকে ঠেলে দিতে পারে, সেটা একটা ব্যাপার। আজকে বয়স্কদের মধ্যে মানে পার্টিকুলারলি যারা আমাদের মানে ফার্স্ট সেকেন্ড জেনারেশনের মধ্যে এটা একটা বড় ইস্যু। তার কারণটা হচ্ছে যে মানে আমাদের মধ্যে অনেকে আমরা যারা এসেছি, আমরা হয়তো জেনে এসেছি যে আমরা ঠিক আছে, আমরা একটা নতুন কিছুর জন্য যাচ্ছি। এবারে ইমিগ্রেশন করলে তো অনেক কিছু ছেড়ে অনেক কিছু হারিয়ে আসতেই হয়। এবার অনেক সময় সঙ্গে যারা আসেন, মা বাবার কথা আমরা বলছি, হ্যাঁ, তারা যে কনসিয়াসলি ডিসিশনটা নিয়েছেন তা কিন্তু নয়। হ্যাঁ, তো ওই জন্য অবভিয়াসলি তাদের অ্যাকসেপ্ট করতে আরও অসুবিধা হবে। আজকে হতে পারে যে আমরা এখানে আছি, আজকে আমার মনে হচ্ছে এই মা বাবাকে আমি বললাম যে না, তোমরাও তোমাদের ওখানে একা থাকলে চলবে না, তোমরা এখানে এসে থাকো। তো এখানে এসে কারুর ভালো লাগতে পারে, কারুর ভালো নাও লাগতে পারে। যেরকম আমি নিজের ক্ষেত্রেই দেখেছি, আমার মায়ের বেশ ভালো লাগতো, আমার বাবার কোনোদিনই ভালো লাগেনি। হ্যাঁ, এবং লাগেনি সেটা তার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, তো সেটা মানে এখানে উনি বলতেন যে এখানে তো বাইরে দাঁড়ালে পরে একটা রাস্তায় একটা লোকও দেখা যায় না, তো ওখানে আমাদের বাড়ির বারান্দায় দাঁড়ালে পরে মনে হতো যে সবসময় একটা মানে লাইভলি একটা জায়গা, তাই না? তো সেই দিক থেকে সবসময় মানে এই কারণগুলো ডিফারেন্ট। আলটিমেটলি আমি প্রথমে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্টোরি থাকবে। আমরা ডিফারেন্ট লেভেলে কিন্তু আমাদের কাজ, আমরা যখন একটা ক্লিনিকে বসে একজনকে দেখব,
আমি একটা ইন্ডিভিজুয়াল লেভেলে করছি। কিন্তু এবার তার পরের লেভেলে আমরা, তার মানে কি এই নয় যে সোসাইটাল লেভেলে কি কাজের দরকার নেই, অবশ্যই আছে। এবারে সেটা যদি আমরা বলি যে আজকে মানুষ আমরা যখন দেশ ছেড়ে আসছি, আমরা তো কত কিছু হারাচ্ছি। আমরা ওখানকার সোশ্যাল কন্ট্যাক্ট, ভাষা, হ্যাঁ, এই যে জিনিসগুলো, সংস্কৃতি, এগুলোকে ছেড়ে আসছি। এবারে আমরা যদি সেই জিনিসগুলোকে যদি আবার রিএস্টাবলিশ না করতে পারি, তাহলে ডিপ্রেশন, অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কিন্তু সেই রিএস্টাবলিশ করার সুযোগ আছে। এদেশে এসেও মানে আমরা জানি যে এখানে এসেও মানে সে বেঙ্গলি অ্যাসোসিয়েশন হোক, বিভিন্ন সংগঠন হোক, তার সূত্র ধরে আমরা মানে বাংলা ভাষার সঙ্গে যোগ রেখেছি, বা তার লাইফের কিছু ভোকেশনাল ইন্টারেস্ট সেটাও সম্ভব রাখা সম্ভব। এখানে এসে আমাদের সকলেরই অনেক নতুন বন্ধু হয়েছে, এবং এখানকার কালচারের যে ভালো দিকগুলো, আজকে আমরা অনেক কিছু ভালো ফেলে এসেছি। নতুন যদি জীবনকে কেউ যদি অ্যাডাপ্ট করে, আজকে তার যে ভালোটা সেটাও নিতে হবে, তাহলেই কিন্তু মানে একটা জীবনে একটা পরিপূর্ণতা আসবে। আজকে যদি আমি একটা চয়েস করেছি যে আমি ইমিগ্রেট করেছি, আমি যদি কি ছেড়ে এসেছি সেটা নিয়েই আমার মনটা পড়ে থাকে, আর নতুন মানে যেটা এখানে ভালো সেটাকে যদি আমি অ্যাডপ্ট না করতে পারি, তাহলে কিন্তু মন ভালো থাকবে না। আজকে সবসময় আমাদের কাছে একটা চয়েস আছে যে আমরা কি হারিয়েছি, আমার কাছে কি নেই, আমি সেটা নিয়ে ভাববো, না আমার কি আছে সেটা নিয়ে আমি গ্রেটফুল হব। আজকে এবং এটা কিন্তু আমার কথা নয়, এটা যারা হ্যাপিনেস নিয়ে রিসার্চ করেন তাদের বেসিক কথাটাই হচ্ছে যে যারা সুখী বেশি, তারা কিন্তু তাদের কাছে অনেক কিছু না থাকতে পারে, কিন্তু যেটুকু আছে তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। রাইট। আজকে আমার মানে আবার কারোর কাছে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সে যদি তার কাছে যা আছে সেটা যদি সে অ্যাপ্রিসিয়েট না করে, তাহলে কিন্তু মানে ওই হ্যাপিনেস কিন্তু অধরা থেকে যাবে। আচ্ছা, একদমই। আচ্ছা, একটু ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। ওভারঅল সারা বিশ্বেই মেন্টাল হেলথের অবস্থা ক্রমশ বাজের দিকে যাচ্ছে, হোয়াট এভার দ্য স্ট্যাটিস্টিক্স আর শোয়িং সেম ডিরেকশন। এটা কি ওভারঅল একটা মানে এমপ্যাথি কমে যাচ্ছে মানুষের, সেটা বিকজ অফ আই ডোন্ট নো? এটা আমি জানি না আসলে, মানে আমার এখানেও একদম পার্সোনাল বায়াস কমপ্লিটলি বাদ দেওয়াটা ডিফিকাল্ট, কারণ এখানে কথাটা হচ্ছে যে আমরা যদি বিভিন্ন স্টাডি দেখি, এবার সারা বিশ্বব্যাপী ওরমভাবে তো স্টাডি করা সম্ভব নয়। তো আমার নিজের যেটুকু জ্ঞান, যেটুকু পড়াশুনো, মানে পৃথিবীর সবথেকে ভালো কাজও মানুষ করে এবং পৃথিবীর সবথেকে জঘন্য ঘৃণ্য কাজও মানুষ করে। তার জন্য মানে দুটো স্পেকট্রামেই কিন্তু যদি দেখিস তাহলে মানুষই তার জন্য দায়ী। এবারে সেই সমাজে যখন আমরা আছি, এবার কথাটা হচ্ছে যে মানে আমাদের পৃথিবীটা যেদিকে যাচ্ছে, হ্যাঁ, লাইক মানে আমরা যদি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলি বা গ্রোথের কথা বলি, আমাদের মানে একটা অনস্বীকার্য ব্যাপার যে মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের যে মানে পৃথিবীর যে ভার বহনের ক্ষমতা বা রিসোর্স, সেটা একটা সার্টেন লেভেল অবধি রয়েছে, এবং সেটা যদি আমরা মানে আস্তে আস্তে আমরা যদি সেটাকে রক্ষণাবেক্ষণ না করি, তাহলে সব ধরনের হেলথ ইনক্লুডিং মেন্টাল হেলথ আরও খারাপ হবে। এর একটা মানে সহজ যে উদাহরণ হচ্ছে যে যখন এই কোভিড হলো, তখন কিন্তু মানে কিছুদিন মানে মানুষ বন্ধ থাকায় কিন্তু প্রকৃতি কিন্তু রিজেনারেট করছিল। মানে এটা একটা ইন্টারেস্টিং ডিসকাশন, মানে হয়তো আজকের জন্য ডিসকাশন নয়, কিন্তু তুই যদি মানে সমগ্র ইউনিভার্সে দেখিস, তাহলে মানে মানুষের মতো বড় পেস্ট কিন্তু আর কিছু নেই। কারণ মানুষ যেখানে যেখানে মানুষের ফুটপ্রিন্ট পড়েছে, সেখানে যত মানে আমরা যাকে মেগাফনা বলি, যে বড় জন্তু যেখানে আছে, তারা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আমরা তাদেরকে হয় চিড়িয়াখানায় ভরে দিই, নয়তো মানে নিশ্চিহ্ন করে দিই। তো সেটা এবার আলটিমেট কথাটা হচ্ছে যে আমাদের ভালো থাকা কথা যখন আমরা বলি,
তো সেটা কার? সেটা কি আমি যখন আমার ভালো থাকার কথা বলবো, সেটা কি শুধু আমার ভালো থাকা? সেটা কি আমি এবং আমার বাড়ির লোকের ভালো থাকা, আমার বাড়ির লোক এবং আমার পাড়ার লোকের ভালো থাকা, না কি দেশের ভালো থাকা, দশের ভালো থাকা, কার ভালো থাকা, নাকি পৃথিবীর ভালো থাকা? তো সেই জায়গাটা এবার তুই যেই লেন্সটা পাল্টাবি অমনি কিন্তু তোর উত্তরগুলো পাল্টে যাবে। মেক সেন্স, দারুণ বললি। আচ্ছা, এইবারে টিপিক্যাল যে সমস্ত কথাবার্তাগুলো ওঠে যে ওকে, যদি মেন্টাল হেলথ ঠিক রাখতে হয়, হিউম্যান ইন্টারাকশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্পিরিচুয়ালিটি, এগুলোর মানে আলাদা আলাদা করে নাকি সবগুলোরই একটা পজিটিভ এফেক্ট আমাদের মনে আছে বা পড়ে? সবগুলোরই এফেক্ট আছে এবং সবগুলোরই মানে এই যে এফেক্ট যেগুলো রয়েছে, এবং এটার মানে এর স্টাডিও হয়েছে যে হিউম্যান ইন্টারাকশন বল, এক্সারসাইজ বল, মানে তাতে যেরকম এটা লোকজন মানে জানেনও যে যেরকম আমরা এন্ডরফিনসের কথা বলি, যেটা মানে ন্যাচারাল যে কেমিক্যালস যেগুলো রিলিজ হয় ব্রেনে, যা আমাদের মুডকে লিফট করে, তো সেইগুলো রিলিজ হয়। প্লাস যে স্পিরিচুয়ালিটিটা আমাদেরকে মানে বেসিক্যালি আমার যেটা মনে হয় যে আমাদের রেজিলিয়েন্সটা অনেকটা বাড়ায়। তার কারণ হচ্ছে যেই আমি কোনো সিঙ্গল রিলিজিয়ানের কথা বলছি না, হ্যাঁ, বা কিন্তু সমস্ত রিলিজিয়ানেরই যে ডিরেকশান আছে সেই ডিরেকশানটা কিন্তু মানে ওই ইন্ডিভিজুয়াল থেকে বেরোনোর কথা। আজকে আমি যত মানে নিজের ম্যাটেরিয়াল গেইনসের মধ্যে ঢুকবো, তত আমার নিজের পার্সোনাল এক্সপেকটেশানে যত আমি ঢুকবো, তত কিন্তু এবার ওই এক্সপেকটেশানটা মিট না হলে তার থেকে কিন্তু মেন্টাল অ্যাঙ্গুইশ তৈরি হয়। মানে মোস্ট অফ দ্য মেন্টাল অ্যাঙ্গুইশের কিন্তু মানে কমন গ্রাউন্ড কিন্তু ওটা, যে আমি কিছু এক্সপেক্ট করি এবং আমার সেই এক্সপেকটেশানটা মিট হলো না। এবার কথাটা এবার মানে আলটিমেটলি যদি ফিরতে হয়, মানে আমি গীতার কথা বলতে পারি মানে হিন্দু হিসাবে, যে ওখানে এক লাইনে যে কথা আছে তার থেকে বড় সাইকোলজিক্যাল থেরাপি তো কিছু নেই। যে আজকে তুমি যদি ফলের আশা না করে যদি তুমি কর্ম করতে পারো, তাহলে তো তোমার মানে মেন্টাল হেলথের সব প্রবলেম এমনি সলভ হয়ে গেল, তাহলে সব সাইকিয়াট্রিস্টরা বেকার হয়ে যাবে। হ্যাঁ, এবার কথাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে এবার ফলের আশা না করে আমি যদি কর্ম করাটাও যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু চলবে না। কারণ মানে নিজের কর্ম করাটা কিন্তু সেটা কিন্তু সেটার মতো বড় জিনিসও কিন্তু কিছু নেই। হ্যাঁ, সে কর্ম তাতে যত বাধাই আসুক না কেন, অর্জুনকে কিন্তু যুদ্ধ করতে হবে। হ্যাঁ, কিন্তু আবার আমি যদি এই ভেবে যুদ্ধ করি যে শুধুমাত্র আমি রাজ্য পাবো, আমি পয়সা পাবো, আমি এই পাবো, তাহলে সেই যুদ্ধের ফলটা কিন্তু সেম হবে না। মানে এবার আমি যদি সকালবেলা কাজে যাই, আমি যদি এইভাবে কাজ করি যে হ্যাঁ এই 1 ঘন্টা কাজ করলে আমি এত ডলার পাবো, সেটা তাহলে কিন্তু মানে ওই কাজের মধ্যে যে আর যা কিছু পাওয়ার, যে মানে একটা ভালো কাজ করার যে ফুলফিলমেন্টটা, অথবা কাজের মধ্যে দিয়ে কাউকে হেল্প করার যে ফুলফিলমেন্টটা, সেটা থেকে হয়তো আমি বঞ্চিত হয়ে যাব। তো সেক্ষেত্রে কিন্তু আমার হবে যে আচ্ছা ঠিক আছে, কখনোই এই ঘড়ির কাঁটাটা পেরোলো, আমার ডলারটা ঢুকলো। তো সেটা যদি ওই এক্সপেকটেশনে যদি জীবনটা চলে, তাহলে কিন্তু খালি স্ট্রেস বাড়বে, হ্যাপিনেস বাড়বে না। হ্যাঁ, এটা কাজের ক্ষেত্রে, রিলেশনশিপসের ক্ষেত্রেও তাই। যদি শুধু ট্রানজ্যাকশনাল এবং হয়ে যায়, তাহলে সেখান থেকে আর কিন্তু হ্যাপিনেস আসবে না। ওকে, ইয়েস। আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে যদি আমি একটু ট্রিটমেন্টের দিকে চলে আসি, তো সেখানে আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি নিজেও ডিপ্রেশনে ছিলাম, তুই জানিস। তো গভর্নমেন্ট লেভেলে বা হেলথ কেয়ার লেভেলে এই লিভড এক্সপিরিয়েন্স লোকজনদের, মানে যারা ডিপ্রেশন বা ম্যানিয়া বা এদের মধ্যে দিয়ে গেছে, তাদেরকে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে আনার চেষ্টা হচ্ছে, কারণ বলছে যে এরা দে সি থিংস লিটল ডিফারেন্টলি, যার মধ্যে হয়তো এমপ্যাথি বেশি থাকবেন এটসেট্রা। তো এইটা নিয়ে মানে পলিসি লেভেলে বা গভর্নমেন্ট লেভেলে মানে কি ঘটছে, বা আমরা লিভড এক্সপিরিয়েন্স লোকজন আরও কিভাবে কন্ট্রিবিউট করতে পারি?
হ্যাঁ, এইটার একটা মানে খুব আমি পার্সোনালি ফিল করি এটা খুব ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। এটা অস্ট্রেলিয়ার মেন্টাল হেলথে আজকের দিনে আমরা শুধু অস্ট্রেলিয়া কেন বলবো, মানে এটা একটা বিশ্বব্যাপী মুভমেন্ট, মানে কনজিউমার কেয়ার মুভমেন্ট বলা হচ্ছে। তো এটাতে যেটা হচ্ছে যে এই মানুষগুলো সামনে আসছেন, তাদের যে লিভড এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, যে ফার্স্ট হ্যান্ড যে এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন যে অ্যাকচুয়ালি কি হয়, তো তাদেরকে কিন্তু মানে আজকাল এই পলিসির ব্যাপারে বা যখন সার্ভিস ডেলিভারি আমরা করি সেই ব্যাপারটাতে তাদের টিমের তারা খুব ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে তাদেরকে রাখা হচ্ছে। হ্যাঁ, এবং তার কারণ অনেক সময় আছে যে প্রথম হচ্ছে বিশ্বাসের ব্যাপারটা আজকে, এবং এখানেও একটা মানে কিছু কালচারাল ব্যাপার আছে আমাদের, যে ইন্ডিয়াতে যেরকম লোকজন চোখ বুজে ডাক্তারকে বিশ্বাস করে, এইখানে অতটা সিম্পল নয় ব্যাপারটা। এখানে মানুষের বিশ্বাস অর্জন করাটা, পার্টিকুলারলি যে মানসিকভাবে বিধ্বস্ত, সেই পর্যায়ে তার বিশ্বাস অর্জন করাটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। তো সেই জায়গাটা থেকে এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যেটা বললি যে পলিসির ব্যাপারটা, আজকে যখন আমরা পলিসির কথা বলি, যে এবার অনেকগুলো জিনিস কম্পিট করে, মানে একটা ধর ফাইন্যান্স মিনিস্টারের কাছে ধর একটা সার্টেন লেভেল অফ পয়সা আছে, এবারে তাকে বিভিন্ন মানে রাস্তা তৈরি করতে হবে, স্কুল তৈরি করতে হবে, হেলথ, এবার হেলথের মধ্যে কত রকম হেলথ আছে, তার মধ্যে মেন্টাল হেলথ পড়ে আছে এক কোণায়। হ্যাঁ, তো এবার সেই জায়গাটা থেকে যারা আওয়াজ তুললে পরে যে কনজিউমার এবং কেয়ারার মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, তো মাল্টিপল কারণে। একটা হচ্ছে যেহেতু এই মানুষগুলো ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছেন, এটা এভিডেন্সেও দেখা যায়, তারা কিন্তু চট করে আপোষ করবে না। আজকে যদি মনে হয় যে ঠিক আছে আমি পয়সা বাঁচানোর জন্য একটু মানে সাবস্ট্যান্ডার্ড সার্ভিস দেব, তো এটা ম্যানেজারিয়াল লেভেলে এই ডিসিশন নেওয়াটা হয়তো অনেক সহজ, কিন্তু আজকে যে মানুষটা ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, সে হয়তো ভাববে আজকে ওই সময় ওই সাহায্যটা না পেলে আমি হয়তো বেঁচে থাকতাম না। তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এলে তো সেই মানুষটা আমার মনে হয় আপোষ করবে না। এটা একটা বড় ব্যাপার। আর তুই যেটা জিজ্ঞাসা করলি যে কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমি ভিক্টোরিয়ার ক্ষেত্রে বলতে পারি। আমাদের মেন্টাল হেলথ নিয়ে কোভিডের আগে একটা রয়্যাল কমিশন হয়েছিল। সেই রয়্যাল কমিশনের রিপোর্টে তো সরকার বলেছিল যে সব কিছুই অ্যাডপ্ট করা হবে, সেটা কিছু অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে যে লেভেলে যাওয়া উচিত এবং যে ফান্ডিং হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। তারপরে কোভিড এসে সব কিছু ঘেঁটে গেছে এক কথায় বলতে গেলে। কিন্তু যেটা হয়েছে যে এই অনেক সুযোগ আছে, যেটা ওই রয়্যাল কমিশনের ক্লিয়ার মানে একদম স্পষ্ট রেকমেন্ডেশন ছিল যে সমস্ত মেন্টাল হেলথ সার্ভিসে মানে একদম নিয়ম করে যে কনজিউমার রিপ্রেজেন্টেটিভ এবং কেয়ারার রিপ্রেজেন্টেটিভকে টিমের মধ্যে মেম্বার মানে সম্মানিত মেম্বার হিসেবে রাখতে হবে, এবং ইভেন মানে যে লিডারশিপ, যেটা হসপিটাল লিডারশিপ বল বা সার্ভিসের লিডারশিপ, সেখানেও কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন থাকবে। এবার তার মানে কি এই যে তারা কাল মানে ডাক্তারি করবে তা নয়। প্রত্যেকেরই কিন্তু নিজস্ব মানে একটা নলেজ বেস আছে, একটা উপযোগিতা আছে, এবং সবাই একসাথে কাজ করবে। এটাই হচ্ছে কথা। এই সুবিধাটা হচ্ছে যে আজকে যে হায়ারার্কিতে এটা ইন্ডিয়াতে ছিল, যে আজকে তুমি ডাক্তার মানে তুমি সব জানো আর বাকিরা কেউ কিছু জানে না, তো সেই সিস্টেমটা কিন্তু এখানে নয়। এখানে আজকে আমি ওপেনলি মানে আমি বলছি এটা একটা খুব ভালো জিনিস আমি শিখেছি, যে এখানে কিন্তু মানুষের সম্মান আছে। আজকে মানে যে কাজই করুক না কেন, সে ড্রাইভিং করুক, সে ক্লিনিং করুক, সে যাই করুক, আজকে যে তুই চিন্তা কর আমাদের দেশে যে ক্লিনিং করছে তারকে আমরা সম্মান করছি না। কেন করছি না? হ্যাঁ, এটা তো ভেবে দেখার মতো বিষয়, কিন্তু এখানে করছি এবং করা উচিত। মানে আমার নিজস্ব এটা একটা উপলব্ধি, মানে যে দিস ইজ ওয়ান অফ দ্য থিংস আই লাভ অ্যাবাউট অস্ট্রেলিয়া, যে আজকে যে সব মানুষের যে সম্মান আছে, তো ওই যে জিনিসটা ওটা কিন্তু এখানে রয়েছে, যে টিমে কিন্তু সবাই নিজের এক্সপার্টিস নিয়ে আসছে।
আজকে যার সোশ্যাল ওয়ার্ক, আমি ডাক্তার হতে পারি, আমি মেডিকেল নলেজ হয়তো ওষুধের ব্যাপারে বেশি জানি, যে সোশ্যাল ওয়ার্কার আসছে সে হয়তো আজকে কারোর যে হয়তো সে তার বাড়িটা চলে গেল, তো তার সেন্ট্রাল লিঙ্ক থেকে কি বেনিফিট লাগবে বা তার বাড়িঘরের কি ব্যবস্থা হবে সে আমার থেকে বেশি জানে সেটা। আজকে মাথার উপর ছাদ না থাকলে মেন্টাল হেলথ কী করে ভালো হবে? আমার ওষুধ দিয়ে সে ভালো হয়ে যাবে? হ্যাঁ, তো তাহলে সোশ্যাল ওয়ার্কও রয়েছে। এবার যে কনজিউমার কেয়ারের যে রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছ থেকে আমরা অনেক সময় মানে ওই পার্সপেক্টিভটা পাই যে আজকে যে শুধু রোগের চিকিৎসা, সেটা আমি প্রথমে বললাম, শুধু রোগের চিকিৎসা করলেই তো হবে না, ওই মানে মানুষটাকে ভালো করতে হবে। অনেক সময় মানুষেরটার ভালো করার জন্য রোগটাকে কিন্তু আমাদেরকে পিছনে সরিয়ে দিতে হয়, যে কারণ পুরো রোগ ভালো করতে গেলে হয়তো মানুষটা বিছানায় শুয়ে পড়বে, তো সেক্ষেত্রে তো আমরা তো মানুষটাকেই দেখবো না। তো সেই জায়গাটা থেকে তারা কিন্তু টিমের ইম্পর্টেন্ট মেম্বার। হ্যাঁ, এবং তারা মানে এটা একটা আজকে যেটা ভালো হয়েছে যে অনেকের জন্য এটা একটা কেরিয়ার অপশনও হয়েছে, যে এই এখন বিভিন্ন টেফে মেন্টাল হেলথে সার্টিফিকেট 4 কোর্স হয়, তো সেই কোর্স কমপ্লিট করে কিন্তু সেই তারা লাইফ কোচ হিসাবে যেটা NDISও সাপোর্ট করে, অথবা মানে তাদের যদি লিভড এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি কনজিউমার বা কেয়ারার, অনেক সময় ফ্যামিলি মেম্বার হিসেবে এক্সপিরিয়েন্স থাকতে পারে। আর আমি আরেকটা কথা বলি, এটা ওপেনলি মানুষরা হয়তো সবসময় বলে না, কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস কিন্তু ভীষণ কমন। আমি কনজিউমার হিসাবে বা কেয়ারার হিসাবে মানে আমার নিজের তো এক্সপিরিয়েন্স আছেই, আমি ওপেনলি বলছি, এবং আমাদের টিমে যত ডাক্তার আছে তাদের 70-80%-এরই হয় কনজিউমার বা কেয়ারার হিসেবে এক্সপিরিয়েন্স আছে। মানে বাড়ির লোক নিজে বা বাড়ির লোক মিলিয়ে কারোর কোনোদিন কোনো অসুবিধা হয়নি এরকম কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল, আমরা হয়তো সামনাসামনি বলি না সেটা। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আসতে গেলে ওই এক্সপিরিয়েন্সটা, এবার আমাদের ওই এক্সপিরিয়েন্সটা রয়েছে, কিন্তু অনেক সময় আমাদের ওই ডাক্তার সত্তাটা হয়তো ওই এক্সপিরিয়েন্সটাকে একটু পিছনে সরিয়ে দেয়। আজকে যে লিভড এক্সপিরিয়েন্স নিয়ে আসছে তার তো সেটাই ফ্রন্ট অ্যান্ড সেন্টার। হ্যাঁ, সেটাই তার মানে আসল পরিচয় তুই বলতে পারিস, এবং সেই পরিচয়টা নিয়েই সে বুক ফুলিয়ে আসছে। তো তার কিন্তু ওই সেদিক থেকে পিছিয়ে যাওয়ার তার কোনো কারণ নেই। হ্যাঁ, বা মানে আমি ডাক্তার বলে তাকে যে পিছিয়ে দেব সেরকমও কোনো কারণ নেই, মানে সে একটা এক্সপার্টিস নিয়ে আসছে এবং সে ট্রাই টু কন্ট্রিবিউট। নিশ্চয়ই, এবং আমরা সেটাকে আমরা একটা কমন টিম মেম্বার হিসেবে আমরা কাজ করি এবং একে অপরকে রেসপেক্ট করি, একে অপরকে সম্মান করি। আমরা কিন্তু মানে একসঙ্গে কাজ করছি, এবং আমাদের কাজের উদ্দেশ্যটা, আমরা কার জন্য কাজ করছি, যে পেশেন্টকে আমরা দেখছি আমরা তার জন্য কাজ করছি, এবং দুজনের উদ্দেশ্যই সেম। ইনফ্যাক্ট তিনজন, মানে যে যার জন্য কাজ করছি তার উদ্দেশ্য সেম হওয়ার কথা, যে আমি কতটা ভালো হতে পারি। তো ওই জন্য সবাই কিন্তু এক দলে, মানে একটা কালেকটিভ গুডনেস বা কালেকটিভ ভালো, মানে সবাই কাইন্ড অফ সেই দিকেই। হ্যাঁ, মানে কালেকটিভ মানে এটা টিম ওয়ার্ক বলতে পারিস, এটা টিম ওয়ার্ক। মানে হয়তো এই ক্ষেত্রে আমরা যখন একজনের জন্য কাজ করছি সেখানে ইট ইজ ওয়ার্কিং অন দ্য ইন্ডিভিজুয়াল। কালেকটিভ ওয়ার্কটা মেনলি ওটা একটা পলিসি লেভেলে হয়। হ্যাঁ, সেটা আবার অন্য ব্যাপার। আচ্ছা, ওকে। তো আমরা মোটামুটি মানে লাস্টের দিকে চলে এসেছি আমাদের আলোচনার। তো বেসিক কয়েকটা ছোট ছোট করে একটু উত্তর দিস। ইমিগ্রেন্ট পরিবারে মানে এক্সট্রা কিছু অ্যালার্মিং দেখা যায়, এরকম কি কোনো ডাটা আছে, নাকি সবই ব্লেন্ডেড, সমস্যাগুলো একই রকম? না, কিছু সমস্যা তো হয়, যেরকম মানে যে আইসোলেশন। মানে আমি ইমিগ্রেন্ট কথাটা এই কারণে বললাম, এখন কিন্তু ঠিক আছে ভারতবর্ষেও বল বা যে কোনো জায়গাতেই বল, প্রচুর আরবান ইমিগ্রেশনও তো হচ্ছে। আচ্ছা, ইমিগ্রেন্ট বলতে তুই মানে তুই এখানকার কথা বলছিস না জেনারেলি বলছিস? জেনারেলি বলছিস, মানে একটা গ্রাম থেকে একটা ছেলে শহরে এলো, তার জন্যও তো একটা ইমিগ্রেশন হলো। হ্যাঁ, তো এটা ডেটা এভিডেন্সটা এটাই সাজেস্ট করে যে তাদের ইমিগ্রেন্ট পপুলেশনসে ইন জেনারেল মানসিক সমস্যার যে হার তা নন ইমিগ্রেন্ট পপুলেশনের চেয়ে বেশি। এটা নিয়ে কোনো খুব একটা মানে ঝগড়া নেই। হ্যাঁ, এবারে সেইটা এবার কোন ধরনের অসুখ কোন জায়গায় কোন সময় বেশি হচ্ছে সেইটা ডিপেন্ডিং অন দ্য প্লেস, দ্য এরিয়া, দ্য পপুলেশন, সেটা কিন্তু ডিফার করতে পারে। এবার
কিছু কমন ফ্যাক্টরস থাকে যেগুলো মানে যেটা হচ্ছে লস অফ ল্যাঙ্গুয়েজ, লস অফ রুটস, লস অফ ফ্রেন্ডস অর সোশ্যাল স্ট্রাকচার, মানে এই যে ভাষা, বন্ধুবান্ধব, যে এই জিনিসগুলো ছেড়ে আসা। তারপরে যে অনেক সময় ইমিগ্রেশন এমন ক্ষেত্রে হয়, মানে রেফিউজি হেলথ একটা বিরাট ব্যাপার, যে মানুষ তো মানে উদ্বাস্তু হয়ে যায়, এই যে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, তো এই মানুষগুলো তো ছেড়ে যেতে চায়নি, কিন্তু আমাদের দেশ ভাগ হয়েছে যখন মানুষকে আসতে হয়েছে। হ্যাঁ, তো এবার তার মানে এই নয় যে যারা আসবে আজকে আমাদের সময়, মানে আমাদের ঠাকুরদারাও মানে বাবারা ছোট ছিল, তারাও দেশ ছেড়ে এক সময় এসেছে, কিন্তু তারা মানে অনেকে ঘুরেও দাঁড়ায়, ইনফ্যাক্ট বেশিরভাগই ঘুরে দাঁড়ায়, কারণ মানুষের মধ্যে একটা ইনেট একটা মানে একটা নিজস্ব একটা ব্যাপার আছে যে সে তার রেজিলিয়েন্স, সে স্ট্রাগল করবে, সে আরও ভালো হবে, আরও এগিয়ে যাবে, সেটা কিন্তু তার সেই জিনিসটা রয়েছে। কিন্তু অনেকে সেই রেসে যে সবাই যে এগিয়ে যাচ্ছে তাও নয়, মানে অনেকে পিছিয়ে পড়ে। এবং কাউকে যদি তুই যদি ইমিগ্রেশন বলিস বা লস বলিস, অনেক সময় সেটা ভালো কারণে হয় বা নিজের চয়েসে হয়, অনেক সময় হয় না। তো কাউকে যদি জোর করে, যেরকম যুদ্ধ হয় বা তাকে তো অনেকটা পিছিয়ে দেওয়া, বা বন্যা বা কোনো ডিজাস্টার হলো, সেটা তো মানুষকে অনেকটা পিছিয়ে দিচ্ছে না, মানে একরকমভাবে প্রাকৃতিক কারণে বা মানবিক কারণে সে পিছিয়ে যাচ্ছে, তো তাকে এটা অনেকটা পিছিয়ে থেকে একটা রেস শুরু করার মতো ব্যাপার। তো তাদের মধ্যেও কি মানুষ এগিয়ে আসে? না, আসে, কিন্তু কঠিন। ডাইরেক্ট মানির সাথে কোনো রিলেশন আছে? মানির সাথে তুই কি মানে অসুখের কথা বলছিস না হ্যাপিনেসের কথা বলছিস? মানে কিসের? হ্যাপিনেস তো আমরা কথা বলেছি যে মানে কম থাকলেই হ্যাপি হওয়ার প্রবাবিলিটি একটু হাই। না, মানির সঙ্গে কিন্তু খুব সুন্দর রিসার্চ হয়েছে। এবার কথাটা হচ্ছে যে মানির সঙ্গে মানে তুই যদি পজিটিভ মেন্টাল হেলথ বা হ্যাপিনেসও ইউ ক্যান সে, তার রিলেশনটা কি? এবার কথাটা হচ্ছে যে একটা লেভেল অবধি ওটা ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে যে মানুষ পভার্টি লাইনের নিচে আছে তার জন্য কিন্তু সে আরেকটু বেশি পয়সা পেলে কিন্তু তার অ্যাকচুয়ালি তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ বেটার হবে। কারণ কারোর যদি বেসিক নিডস যদি না মেট হয়, যে মানুষ যদি খেতে পড়তে না পায়, মাথার উপর যদি ছাদ না থাকে, তাহলে তার মেন্টাল হেলথ কী করে ভালো হবে? হ্যাঁ, তো এটা কার্ভটা এমন যে একটা লেভেল অবধি কিন্তু মেন্টাল হেলথ এবং যে ইনকাম সেটা একসঙ্গে উঠবে, সে পভার্টি লাইনের খানিকটা উপর অবধি। কিন্তু একটা পর্যায়ে যখন ওই বেসিক নিডসগুলো যখন মেট হয়ে যাবে, মানে আমাদের এখানকার বেশিরভাগ মানুষই আমরা সেই পর্যায়ে পড়ি, তখন কিন্তু আরও যে বেশি পয়সা পেলে যে আমার মেন্টাল হেলথ যে ভালো হবে তা কিন্তু নয়। একটা পর্যায়ের পর ওটা গিয়ে প্ল্যাটো হয়ে যায়। এবার তারপরে যে পয়সা বেশি হলে মেন্টাল হেলথ খারাপ হবে, সেরকমও কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। কারণ বেশি পয়সা মানে কেউ হয়তো এক একজন এক এক রকম লাইফ লিড করছে, তাই না? তো তখন অন্য ফ্যাক্টরগুলো প্লে করে। কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে যে যারা পভার্টি লাইনের নিচে আছে তাদের জন্য পয়সা বাড়লে পরে সেটা ডিরেক্টলি হ্যাপিনেসে ট্রান্সফার হবে, কিন্তু একটা পার্টিকুলার লেভেল অফ পয়সার পরে সেটা ওই রিলেশনশিপটা ডিরেক্ট নয়। রাইট, ওকে। তো লাস্টলি ধর জাস্ট 3-4টে বেসিক জিনিস, মানে টু কিপ আওয়ার সাইকোলজিক্যাল হেলথ বেটার, এরকম জাস্ট 3-4টে বেসিক জিনিস একটু। হ্যাঁ, আমি বলবো যে শরীর এবং মন দুটোকেই অ্যাক্টিভ রাখুন। হ্যাঁ, আমাদের শরীর আর মন কিন্তু সিটটা কিন্তু মানে একটা জায়গাতে, ইন দ্য সেন্স যে দুটোকে কিন্তু কমপ্লিটলি আলাদা করা যায় না, যে আমি যখন বাইরে হাঁটতে যাচ্ছি তখন মনটাকে বাড়ির আলমারিতে রেখে গেলাম, ব্যাপারটা তো সেরকম নয়। তো ওই জন্য শরীরেরও এক্সারসাইজ, মানে সে যেরকমই হোক, চলাফেরা হোক, যোগা হোক, মানে জিমে গিয়ে এক্সারসাইজ হোক, খেলাধুলা হোক, যা হোক, বয়সের অনুপাতে, নিজের শরীর স্বাস্থ্য মনের অনুপাতে সেটা করতে হবে। এবং মনের জন্য হচ্ছে সেটা হয়, মানে সেটা কাজকর্ম হোক, সেটা হবি হোক, সেটা মানে ওই তার মধ্যেও কিন্তু অনেক সোশ্যালাইজেশন ঢুকে যায়, কারণ কাজের মধ্যেও মানে একটা সার্কেল বলুন বা হবির মধ্যেও, মানে সাধারণত মানুষ তো একা একা করে না। হ্যাঁ, তো
সেই জায়গাটা মানে শরীরের রসদ, মনের রসদ, এই দুটো। বাকি হচ্ছে যেটা আগে আমি বলেছিলাম, বিইং গ্রেটফুল। আমাদের কাছে যেটা আছে সেটা অ্যাপ্রিসিয়েট করতে শেখা দরকার প্রতিদিন। মানে যদি এটুকু করতে পারি তাহলে অনেক দুঃখ কিন্তু চলে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মনে হয় মানে স্পিরিচুয়ালিটিকে যদি হারনেস করা যায়, মানে ওটা যদি, তাহলে তার মধ্যে কিন্তু একটা মানে অসীম একটা শক্তি আছে যেটা আমাদেরকে মানে ওই অনেক বেশি রেজিলিয়েন্ট করতে পারে। কিন্তু সেই জিনিসটা ওই মানে একটা পার্টিকুলার লেভেলের পরে আসে। এবার ওই আমাদের বিভিন্ন, আমি আবার আমাদের ধর্মের আশ্রমের কথা বলা আছে, ওই আশ্রমে 25 বছর বয়স করে বলা আছে। এবার ওটা কিন্তু ওই হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে প্রত্যেকে ওই 25 বছর পরে গিয়ে মানে বানপ্রস্থে ঢুকতে হবে বা সন্ন্যাস নিতে হবে। আর বা সন্ন্যাস মানেই যে মানে বা বানপ্রস্থ মানেই যে সব ছেড়ে দিলাম, সেটাও নয়। কিন্তু ওই জিনিসগুলো যে মানে আস্তে আস্তে ওই ম্যাটেরিয়াল থেকে যে সরে আসার যে ব্যাপারটা, যে ওই নিজের মধ্যে প্রবেশ করার যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু স্পিরিচুয়ালিটি এনে দেবে। তো সেটা যদি করা যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হতে পারে। আর বলে আমার মনে হয় মানে ট্রাইং টু ফাইন্ড সামথিং উইদিন মাইসেলফ অর উইদিন ইয়োরসেলফ। হ্যাঁ, উইদিন। এবার এইটা তো মানে আবার তত্ত্বকথার মধ্যে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তো এটা মানে আমাদের ধর্মে কথাটা মানে এটা আলটিমেটলি উইদিন আওয়ারসেলফ। হ্যাঁ, এবার সেটা ভক্তিভাবে দেখলে অনেকে সেটা নিজের মধ্যে না করে সেটা মানে ভগবানের মূর্তিতে যেখানে খুশি করতে পারেন। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে এই যেটাকে আমরা চর্ম শরীর বলি, তার ঊর্ধ্বে বা তার বাইরে বা তার ভিতরে, মানে আমি বাইরে এবং ভিতরে কথাটা একই সাথে ইউজ করছি, যেটা মানে যারা মানে আমাদের স্পিরিচুয়াল পড়াশুনো করেন তারা বুঝতে পারবেন। তো সেই জায়গাটা মোটামুটি ওর ওখান থেকে বেরোতে হবে, কিন্তু বেরোতে হবে অথবা ভিতরে ঢুকতে হবে। মানে ভালো থাকার দায়টা আমাদের নিজেদের, এবং আমরা ভালো থাকলে আমরা আমাদের পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখতে পারবো এবং ভালো করতেও পারবো। তো অন দ্যাট উই শুড এন্ড আওয়ার পডকাস্ট হিয়ার। থ্যাংক ইউ অনিন্দ তোর টাইমের জন্য। আর as you know, if you want to recharge your energy, live life in your own terms, this is the right place for you. This is URL Podcast. On that, we should end here. Thank you. Thank you.